বন্ধু ভাই সকলকে এই প্রখর রৌদ্র তাপকে উপেক্ষা করে এই সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এলাকার মানুষ আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনারা সচেতন নাগরিক। আপনাদের জীবনের অভিজ্ঞতা, প্রতিদিন আপনাদের জীবন সংগ্রাম নিশ্চয়ই আগামী দিনে আপনাদের সঠিক বিচার করতে সাহায্য করবে। আমরা শুধু মাঝখানে এসে কিছু কথা বিচারক মণ্ডলীর কাছে রাখতে চাই, কারণ আপনাদের হাতেই এই বাংলার ভবিষ্যৎ। এই রায়গঞ্জ শহর আমাদের সকলের প্রাণের মানুষ, মনের মানুষ, ভালোবাসার মানুষ প্রিয়রঞ্জন দাস মুন্সির কর্মভূমি ছিল। তাই রায়গঞ্জে এলেই সর্বপ্রথম সেই প্রিয়রঞ্জন দাস মুন্সির আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা কাজ করতে চাই। প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তার ভাবাদর্শী, রায়গঞ্জের প্রতি তার দরদ, রায়গঞ্জের প্রতি তার সম্মান মর্যাদা সবটুকু আমরা অনুসরণ করতে চাই। প্রিয়রঞ্জন দাস মুন্সিকে আমরা যেমন ভুলব না, তেমনি রায়গঞ্জের মানুষও কখনো প্রিয়রঞ্জন দাস মুন্সিকে ভুলবে না, আমরা তা জানি। এই এলাকার মানুষ নির্বাচনের সময় মানুষের কথা নিয়ে আলোচনা হবে, মানুষের ভূত ভবিষ্যৎ নিয়ে চর্চা হবে, মানুষের সমস্যা নিয়ে বিতর্ক হবে। এটাই আমরা সবাই আশা করে থাকি। কিন্তু এবারের নির্বাচন বাংলায় এক বিকট এবং অদ্ভুত পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচন হচ্ছে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা, কে কাকে কত বেশি মিথ্যা কথা বলতে পারে সেই মিথ্যা কথা বলার প্রতিযোগিতা। এখানে মানুষ গৌণ হয়ে গেছে। এখানে ভারতবর্ষের সরকার, যার নেতা মোদিজি, বাংলার সরকার যার নেত্রী দিদি, এই মোদি আর দিদির এই মুরগি লড়াই দেখতে দেখতে আমাদের সকলের ক্লান্তি এসে গেছে। আমরা সকলে বড় পরিশ্রান্ত। আমরা কি চেয়েছি এদের কাছে আর কি পেয়েছি নির্বাচনের আগে তা তো আমাদের জেনে নিতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতা আসার আগে বলল, আমি শক্তিশালী ভারতবর্ষ গঠন করব, স্বচ্ছ ভারতবর্ষ গঠন করব, ভারতবর্ষে কালোবাজারি থাকবে না, ভারতবর্ষে দুর্নীতি থাকবে না, সবকিছু স্বচ্ছ হবে, ঝাঁকাঝাঁক চাকাচাক ভারতবর্ষ হবে, আচ্ছা দিন লাएंगे, সকলের জন্য সুন্দর দিন আনব। প্রথম পদক্ষেপ, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করব। কালো টাকার পরিমাণ 86 লাখ কোটি। কত দিনের মধ্যে উদ্ধার করব? 100 দিনের মধ্যে। উদ্ধার করে কি করব? ভারতবর্ষের মানুষকে ভাগ দেব। ভাগের পরিমাণ কত? 15 লক্ষ প্রতিজন ভারতবর্ষের মানুষ ভাগ পাবে। 7 বছর পার হয়ে গেছে, মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষের মানুষ 15 লক্ষের বদলে 15 টাকাও কিন্তু পায়নি। যখন অমিত শাহকে জিজ্ঞেস করা হয়েছিল, বিজেপি পার্টির সভাপতিকে, যে মোদী যে বলল টাকা আনবে ফেরত দেবে, তো কি হলো? বলছে ये चुनावी जुमला है, ये कहना पड़ता चुनाव के समय। অর্থাৎ ভোট যখন আসবে তখন নাকি এগুলো বলতে হয়, এগুলো না বলে নাকি ভোট হয় না। কে বলছে? ভারতবর্ষের বিজেপি পার্টির সভাপতি। সেদিনের সভাপতি আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে বুঝছেন বিজেপি পার্টির মানেটা কি? মানুষকে কথা দেব শুধু ভোটের জন্য,
ভোটের পর মানুষকে বলবো, তোমাদের যা বলেছিলাম ভোটের জন্য বলেছিলাম, ভোটের পর তোমরা যেমন আমাদের দেখা পাবে না, আমরাও তেমনি তোমাদের দেখা পাবো না। তোমার দেখা নাই গো, আমারও দেখা নাই। এটা হলো বিজেপির স্লোগান। ওরাও আমাদের দেখবে না, আমরা যত থেকে দেখতে না পারি তার ব্যবস্থা পাকাপাকি দেবে। তাই বিজেপি পার্টি মানেটা হচ্ছে ভারতীয় জুমলা পার্টি, বিজেপি। তারা মনে করে এই স্লোগান দিয়ে বিভ্রান্ত করে ভোট নেওয়াটার মধ্যেই আর্ট আছে, নৈপুণ্যতা আছে, মোদিজির কারিশমা আছে, মিথ্যা কথা বলে ভোট নেওয়ায়। আপনাদেরকে বলল না, নোট বাতিল করে দিচ্ছি, ভারতবর্ষের সব সমস্যার সমাধান। নোট বাতিল করব, বড় লোক যারা আছে তাদেরকে রাত্রেবেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে। গরিব মানুষ খুব নাকি আনন্দ করবে, নাচবে গানবে। কেন না, তাদের জীবনের স্বপ্ন পূরণ হবে, যত কালো টাকা সব ধরা পড়বে। সেই কালো টাকা যেটা ধরা পড়বে, কালো টাকা মানেটা কি, যে টাকার ট্যাক্স দেওয়া হয়, সরকারের চোখে ফাঁকি দিয়ে যে টাকাটা রেখে দেওয়া হয় তাকে বলে কালো টাকা। এবার কালো টাকাগুলো যখন ধরবো, মোদি বলল 4 থেকে 5 লক্ষ টাকা কালো টাকা উদ্ধার হবে। একদম এলাকায় এলাকায় হাসপাতাল, স্কুল, রাস্তা ছড়াছড়ি লেগে যাবে। নোটবন্দি হয়ে গেল, কয়েক বছর পার হয়ে গেছে। নোটবন্দির সময় দেখলাম যে ভারতবর্ষের মানুষ নিজের টাকা ব্যাংকে তুলতে গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে 200 জন মানুষের মৃত্যু হয়ে গেল। নোটবন্দি হওয়াতে লক্ষ লক্ষ ভারতবর্ষের মানুষের রুটি রুজি চলে গেল। কারণ ভারতবর্ষে মূলত কারবার হয় নগদ টাকা হয়ে গেল। ভারতবর্ষের মানুষ ভাবলো, মোদি যখন বলেছে 5 লক্ষ কোটি টাকা রোজগার হবে, পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম আমরা যে মোদিজি নোটবন্দি যে করলেন আমদানি হলো কত? তা ভারত সরকার বলল 1600 কোটি টাকা আমদানি হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম, নোট বাতিল করলেন, বড় বড় নোট ছাপালেন, নোট ছাপাতে তো খরচা হয়, নোট ছাপানোর খরচা কত? তো বলল 22,000 কোটি টাকা নোট ছাপাতে খরচ হয়েছে। তাহলে নোট ছাপাতে খরচ হয়েছে 22,000 কোটি টাকা, আর আমার লাভ হয়েছে 1600 কোটি টাকা। এটাই ভারতবর্ষের নরেন্দ্র মোদীর কারিশমা। বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষের নরেন্দ্র মোদী বিপ্লব আনলো, জিএসটি বিপ্লব। বলল পৃথিবীতে উন্নত দেশ হতে গেলে জিএসটি দরকার। সারা ভারতবর্ষের ছোটখাটো ব্যবসাটা চুরমার হয়ে গেল। সর্বশেষ নরেন্দ্র মোদী বলল করোনার সঙ্গে লড়তে হবে। মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিনে ফয়সালা হয়ে গেছিল, আমি 21 দিন সময় নিলাম করোনাকে খতম করে দেব। মোদী বলছে হতেও পারে। মোদী মানেই চমক, মোদী মানেই বীরত্ব, মোদী মানে মহাশক্তিমান। ভারতবর্ষের মানুষ ভাবলো হতেও পারে। ভারতবর্ষের মানুষকে বললো ভাই তোমরা থালা বাজাও, ভারতবর্ষের মানুষ থালা বাজাতে লাগলো। ভারতবর্ষের মানুষকে বললো তোমরা ঘরে ঘরে প্রদীপ জ্বালাও, যদি প্রদীপ নাও থাকে তোমরা মোবাইলের টর্চ জ্বালাও। ভারতবর্ষের মানুষ তাই করলো। কোথায় করোনা? 1 বছর পার হয়ে গেছে, করোনা যেমনকার শুধু তেমন নয়, বীর বিক্রমে এগিয়ে আসছে করোনা। তখনকার যা করোনার সংক্রমণ ছিল তার ডবল সংক্রমণ এখন হয়ে গেছে। করোনা বলছে আমি দেশ ছেড়ে যাব না, যতদিন মোদী ভারতবর্ষের ক্ষমতায় থাকবে মোদীকে না তাড়িয়ে আমি যাব না। তাই ভারতবর্ষ থেকে করোনা যাচ্ছে না। শুধু না যাওয়া নয়, করোনা ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রত্যেকটা মানুষ, সবাইকে বলবো করোনাকে অবহেলা করবেন না, করোনা থেকে সতর্ক থাকুন, মুখে মাস্ক পরুন, বয়স্ক মানুষদের খেয়াল রাখুন। করোনা নিয়ে কেউ ছেলে খেলা করবেন না। মোদী ছেলে খেলা করে না, মোদী জাতে মাতাল তালে ঠিক। প্রতিদিন দেখবেন করোনার মাস্ক পরে এদিক ওদিক ঘুরে বেড়ায়, মোদী জাতে মাতাল তালে ঠিক। কিন্তু করোনার কারণে ভারতবর্ষের কি অবস্থা করলো? বলে দিল 4 ঘন্টা নোটিশ দিলাম, সব বন্ধ, গোটা ভারতবর্ষের লকডাউন, কিছু চলবে না। হোটেল চলবে না, চায়ের দোকান চলবে না, বিড়ির দোকান চলবে না, গাড়ি চলবে না, মানুষ চলবে না, সাইকেল চলবে না, বাস চলবে না, ট্রেন চলবে না, কিছুই চলবে না, সব বন্ধ। 4 ঘন্টা নোটিশ। মানুষ কি করবে? লক্ষ লক্ষ মানুষ বাইরে কাজ করতে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেড়াতে গেছে, লক্ষ লক্ষ মানুষ রুগী নিয়ে বাইরের হাসপাতালে গেছে, সব আটকে গেছে। পকেটে পয়সা শেষ, কে খেতে দিবে জানে না, কে আশ্রয় দেবে জানে না, কে মদত করবে মানুষ জানে না, হাউমাউ করে কাঁদছে। মানুষ মনে করছে কোন রকমে বাড়ি পৌঁছাতে হবে, রাস্তায় নেমে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছে, বাড়ি ফিরতে হবে। যদি মরি বাড়িতে গিয়ে মরবো, যদি কবর হয়
বাড়ির গ্রামের মাঠে আমার খবর হবে, চলো বাড়ি চলো। বাড়ি যাবে কিসে? গাড়ি ঘোড়া কিছু নেই, ট্রেন নেই, কিছু নেই, পেটে খাবার নেই, পায়ে চপ্পল নেই, হাতে পয়সা নেই, মানুষের মিছিল চলেছে। কেউ সেদিন দেখেছিল? সেদিন এই ভারতবর্ষের মানুষের দুরবস্থা কথা কেউ ভেবেছিল? তুমি মোদী ক্ষমতা এসছো, তুমি বলো সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষের সেই মানুষদের কথা সেদিন তুমি ভেবেছিলে? পৃথিবীতে বহু দেশে লকডাউন হয়েছে, কিন্তু পৃথিবীর কোন দেশে বিনা প্রস্তুতিতে লকডাউন হয়নি। 4 ঘন্টা নোটিশে লকডাউন পৃথিবীর কোন দেশে হয়নি। এত মানুষ, তাদের খাওয়া থাকা যাওয়ার তুমি ব্যবস্থা করনি, হঠাৎ করে ভগবানের ভরসায় খোদার ফজলে সবকে ছেড়ে দিয়েছ। এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? এটা মানুষের সঙ্গে, ভারতবর্ষের মানুষের সঙ্গে এক ধরনের নিষ্ঠুরতা হয়েছে, নিষ্ঠুরতা। যদি বলেন কেন? চলতে চলতে খাবার না পেয়ে মানুষের মৃত্যু, জল না পেয়ে মানুষের মৃত্যু, ট্রাকের তলায় মানুষের মৃত্যু, বাসের তলায় মানুষের মৃত্যু, ট্রেনের তলায় মানুষের মৃত্যু, সাপের কামড়ে মানুষের মৃত্যু। এই দৃশ্য কখনো দেখেছি আমরা? পৃথিবীতে কোন দেশে লকডাউন, সব দেশে হয়েছে, কিন্তু পৃথিবীর কোন দেশে গরিব অসহায় মানুষকে এভাবে রাস্তায় ঠেলে দেওয়া হয়নি। আজকে ভারতবর্ষ দুর্ভাগ্য। আমি তখন দিল্লিতে ছিলাম, দিল্লিতে আমি আমার বাড়িতে ছিলাম, এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষ আমাকে ফোন করতে আরম্ভ করলো। আমি বললাম, কোথায় আছেন? এখানে আছি। কি অসুবিধা? খেতে পাচ্ছি না। সেখানকার এসপিকে, ডিএমকে অনুরোধ করে বললাম কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন। এটা যখন খবর উঠে গেল চারিদিকে, সবাই আমাকে ফোন করতে লাগলো। আমিও আমার অফিস খুলে 7-8 জন মানুষকে বসিয়ে বললাম, চলো সবকে সাহায্য করতে হবে। আন্দামান থেকে অনন্তনাগ কাশ্মীরে লক্ষ লক্ষ বাংলার শ্রমিক, আমি তাদের সে জীবন দেখেছি। তারা ফোন করত, সকাল থেকে রাত পর্যন্ত 2000, 3000, 4000 মানুষের ফোন কল রিসিভ করতাম, ফোন নিতাম, ফোনে খবর নিতাম, তাদেরকে সহযোগিতার চেষ্টা করতাম। সেখানকার সরকারকে বলে, সেখানকার প্রশাসনকে বলে, সেখানকার এমএলএ, এমপি, মন্ত্রী সবকে ধরে ব্যবস্থা করেছি। ট্রেনের ব্যবস্থা করলাম। ট্রেনের ব্যবস্থা করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বললাম, ট্রেন ঢোকার অনুমতি দিন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছে। মুখ্যমন্ত্রী বলল, না, আমি ট্রেন আসতে দেব না, করোনা এক্সপ্রেস আমি বাংলায় ঢুকতে দেব না। কে বলল? বাংলার মুখ্যমন্ত্রী। মোদী ধাক্কা মেরে বলছে, তোমরা বাড়ি যাও। লোকে ট্রেনে করে বাড়ি আসতে, দিদি বলছে ট্রেন ঢুকতে দেব না। মানুষ কোথায় যাবে বলুন তো? আপনারা কি জানেন, যারা বাইরে কাজ করতে যায় তারা কেউ শখে যায় না। বাবা মা, গ্রাম পাড়া ছেড়ে, বউ বাল বাচ্চা ছেড়ে কেউ শখে যায় না, পেট চালাতে যায়। আজকে আমরা কাজ দিতে পারিনি পশ্চিমবঙ্গে, তাই তাদের চলে যেতে হয়। যদি পশ্চিমবঙ্গে কাজ দিতে পারতাম, কেউ এখান থেকে যেত না। একদিন পশ্চিমবঙ্গে এরকম ছিল না। স্বাধীন হয়েছি আমরা, স্বাধীনতার পর ভারতবর্ষ 2 টুকরো হয়েছে। লক্ষ লক্ষ উদ্বাসীদের মিছিল এসেছে পশ্চিমবঙ্গে। বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিল, কাউকে কোথাও যেতে হয়নি। এখানেই তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা, এখানেই জমির ব্যবস্থা, এখানেই ঘরের ব্যবস্থা, এখানেই কাজের ব্যবস্থা আমরা করতে পেরেছিলাম। সেই সময় বাইরের রাজ্য থেকে মানুষ আমাদের রাজ্যে আসতো কাজকর্মের খোঁজে। মনে করে দেখুন, আজ উল্টো হয়ে গেছে সব। আজ পশ্চিমবঙ্গ উল্টো হয়ে গেছে। একদিন বাইরে থেকে মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো, আজ পশ্চিমবঙ্গের মানুষ কাজের সন্ধানে চলে যাচ্ছে বাইরের রাজ্যে। তাও যদি কেউ ডাক্তার হতে, প্রফেসর হওয়ার জন্য যেত, আমি খুশি হতাম। কারা যায় জানেন? কাজ করতে, হোটেলের কাজ করে, রান্নার কাজ করে, দোকানে কাজ করে, তারা মিস্ত্রির কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজ করে, কোন রকমের পেট চালায়। তাদেরকে আমি বিপদে পড়ল, তারা আসতে চাইল, আমি আসতে দিলাম না। আমি না বাংলার মুখ্যমন্ত্রী, আমি না মামাটি মানুষের সরকার গড়ব বলেছিলাম, আমি না গরিব মানুষের ভোট দিয়ে ক্ষমতায় এলাম। গরিব মানুষ বিপদে পড়ল, আমি তাদেরকে বললাম গ্রহণ করব না। এটা কি ধর্ম? এটা কি রাজ্য পরিচালনার নীতি? এটা কি আমাদের আদর্শ? এটা কি নিয়াত হওয়া উচিত? বাংলার মানুষ বিচার করবে। দেখুন আমি কি বলছি, মমতা ব্যানার্জি কি বলছে, বড় কথা নয়, সবকিছু ইতিহাসে লেখা থাকবে। এই যে ক্যামেরায় যখন ঘুরে চারিদিকে সবকিছু ধরা থাকে, আমি মনে করলে আমারটা বন্ধ রাখবো, বাকিটা চালাবো, হবে না। ইতিহাসও তাই, ইতিহাসে সবকিছু লেখা থাকবে। এই বাংলার মানুষ, এই বাংলার মানুষ
তাই নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে দেখুন আজকে কোথায় আছি আমরা, কি করছি আমরা। ভোট এসছে, প্রতিশ্রুতির বন্যা বইছে। একবার ভাবুন তো, গ্রামের কৃষক, আপনার জীবনের অবস্থা কি? আপনার ফসল বিক্রি করে আপনি লাভজনক দাম পাচ্ছেন? ফসল বিক্রি করে সংসার আপনার চলছে না। কেন চলছে না? বীজের দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, সেচের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে। উল্টে আপনি যখন ফসল বিক্রি করতে যাচ্ছেন, আপনি ন্যায্য দাম পাচ্ছেন। মাঝে দালাল, মাঝে পড়ে সব আপনার পয়সা ফিরে দিচ্ছে। অথচ ভারতবর্ষের সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, আমাদের বামপন্থী নেতা বলছিলেন, ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর কথা বলছিলেন, এই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে সবুজ বিপ্লব হয়েছিল। যে মাঠে একটা ফসল হতো, আজ 3টে ফসল হয়। সেদিন ইন্দিরা গান্ধী বলেছিলেন, ভারতবর্ষের প্রত্যেকটা কৃষক, তোমাদের ন্যায্য মূল্য দেওয়া হবে ফসলের জন্য। 23টা ফসলের ন্যায্য মূল্য দেওয়া হয় প্রত্যেক বছর। আজ থেকে নয়, 60-এর দশক থেকে। কৃষক যাতে উৎসাহিত হয়ে ফসল উৎপাদন করে। কৃষক ফসল উৎপাদন করা মানে কি? ভারত সরকারের অনেক হাতে ফসল থাকবে। সেই ফসল থাকলে রেশন দোকানের মাধ্যমে সেই ফসল সস্তায় গরিব মানুষের কাছে পৌঁছানো যাবে। তাই একদিকে দরকার কৃষক যাতে ফসল ফলায়, তার জন্য তাকে উৎসাহিত করা, ভালো দাম দেওয়া। 2, এই ফসল নিয়ে গরিব মানুষ যাতে সস্তায় খাবার পায়, তার জন্য রেশন ব্যবস্থা চালু করা। এই দুটো ব্যবস্থা করেছিল কে? ইন্দিরা গান্ধী। গণবন্টন ব্যবস্থা করেছিল ইন্দিরা গান্ধী। আজকে সেই ব্যবস্থা মেনে ভারতবর্ষে প্রতি বছর ফসল ফলানোর আগে 23টা ফসলের দাম ঠিক করে দেওয়া হয়। এবার 1 কুইন্টাল ধানের দর কত দেওয়া হয়েছে? 1868 টাকা। 1868 টাকা। এ গ্রেডের 1 কুইন্টাল ধানের দর কত দেওয়া হয়েছে? 1888 টাকা। তার উপরে সরকার, অর্থাৎ রাজ্য সরকার মনে করলে বোনাস দিতে পারে, অতিরিক্ত পয়সা দিতে পারে। পশ্চিমবঙ্গ সরকার বোনাস দেওয়া দূরের কথা, 1865 টাকায়, 1888 টাকায় বাংলার কৃষক, দিনাজপুরের কৃষক আপনাকে ধান বিক্রি করতে পেরেছেন 1 কুইন্টাল? কেন? সরকার ভাবে না, সরকার এসব পরোয়া করে না, তাই পারে। একদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার, এই সরকার। সেচের দাম বাড়াচ্ছে এই সরকার। সারের দাম বাড়াচ্ছে এই সরকার। বীজের দাম বাড়াচ্ছে এই সরকার। সেখানে কোনো খাতি হচ্ছে না। বাজারে আগুন লেগে গেছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বেড়ে চলেছে হু করে। মোদি আর দিদি উভয় মিলে ট্যাক্স বাড়াচ্ছে। মোদি বাড়াচ্ছে এক্সাইজ ডিউটি, দিদি বাড়াচ্ছে ভ্যাট। 2 রকমের ট্যাক্স হয়, একটা কেন্দ্রের ট্যাক্স হয়, একটা রাজ্যের ট্যাক্স হয়। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের উপরে কেন্দ্রে যেমন ট্যাক্স চাপে, রাজ্যেরও তেমন ট্যাক্স চাপে। কেন্দ্র ট্যাক্স বাড়িয়ে চলেছে, রাজ্য ট্যাক্স বাড়িয়ে চলেছে। ফলে বাজারে আগুন। 1 লিটার পেট্রোল 100 টাকা, ডিজেল 90 টাকা। কোথায় যাবো? রান্নার গ্যাসের দাম হু করে বেড়ে চলেছে। সবকিছুর প্রভাব পড়ছে বাজারে। বাজারে অগ্নিমূল্য সবকিছু। সরকার আছে বলে মনে হচ্ছে আপনাদের? এই মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা না একটা নাটক করছেন। আজকে তো নিয়ে আবার মহাত্মা গান্ধী স্ট্যাচু নিচে বসে নাটক করছেন। কিন্তু বাজারে যে মানুষ খেতে পাচ্ছে না, বাজারে যে জিনিসের আগুন দর হয়ে গেল, বাজারে যে মানুষের অভাব কষ্ট বাড়লো, তার জন্য তো একদিন অনশন করছেন না রে ভাই আপনি? আপনার সবকিছু খালি ভোটের জন্য। আমরা জানি এটা। শীতলকুচি ঘটনা দুঃখজনক, নিন্দাজনক, প্রতিবাদজনক আমরা করেছি। পাশাপাশি শীতলকুচির ঘটনায় রাজনীতি যেন না হয় সে কথাও আমরা বলেছি। 5 জন মানুষ মারা গেছে, 5 জন যুবক। তারাকে হিন্দুকে মুসলমান আমার দেখার দরকার নাই, তারা বাংলার 5 যুবক। আজকে বাংলার যুবকদের জাতে পাতে বিভাজিত করা হচ্ছে, কে হিন্দুকে মুসলমান, তারও ভাগ চলছে। মৃত্যুর পরেও তার জাত ধর্ম নিয়ে আলোচনা চলছে। হিন্দু নরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি দেখো, মরিষে মানুষ সন্তান মোর মা। কে বলেছে? কাজী নজরুল ইসলাম। কে মরছে? তার জাত দেখতে যেও না, ধর্ম দেখতে যেও না, সে আমার বাংলার 5টা তরুণ যুবক। কেন তারা মরবে? কেন তাদের মৃত্যু হলো? সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। সেই নিয়ে রাজনীতি নয়, সেটাকে ভাঙিয়ে ভোট নেওয়া নয়, সেটাকে সামনে রেখে তদন্ত হওয়া দরকার। সেই তদন্ত করানোর জন্য আমি অধীর চৌধুরী কলকাতার হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি নিয়ে মামলা ঠুকছি। আপনাদেরকে বলে গেলাম। আমরা আরো বলে যাচ্ছি,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি শুনছেন শীতলকুচির ঘটনা নিয়ে বিজেপির বীরত্বের আস্ফালন শুনছেন। বিজেপির নেতা বলছে সিআরপিএফ কে বলবো যেন বুকে গুলি করে, পারে না। এটার মধ্যে কোনো বাহাদুরি নাই বিজেপির নেতারা। সিআরপিএফ কে বুকে গুলি করতে বললে সিআরপিএফ গুলি করবে, এটা ভাবার কোনো কারণ নাই। সিআরপিএফ মনে করলে তোমারও মাজায় দড়ি পড়াতে দেরি লাগবে না। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, এ বাংলার মুখ্যমন্ত্রী আপনি নাটক করছেন ভোটের জন্য, পাশাপাশি এই বাংলার বিজেপি পার্টির নেতারা তারা বলছেন শীতলকুচি আরো হবে। আমরা যদি ক্ষমতায় থাকতাম, এই বিজেপির নেতা যারা বলছে সিআরপিএফ কে বলছে তোমরা বুকে গুলি মারো, পায়ে মেরো না, তাদেরকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে জেলে পুরে দিতাম। কারণ তাদের কথা এই বাংলার মানুষের কথা হতে পারে না। দিদির ক্ষমতা আছে, দিদির ক্ষমতা নাই। দিদি কি করে ক্ষমতা দেখাবে? দিদি তো নন্দীগ্রামে হেরে বসে আছে। দিদির ক্ষমতা সেই থেকে শেষ। অগ্নিকন্যার মুখ দিয়ে আর অগ্নি বার হচ্ছে না, এখন আইসক্রিম বার হচ্ছে। তাই দিদি আর প্রতিবাদ করতে পারছে না। আজকে নন্দীগ্রামে হারছে বাংলার মুখ্যমন্ত্রী, হারছে বলে রাজ্যপালের কাছে পা ধরতে হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে ভোটে বাঁচানোর জন্য। সেই দিন রাতে সোনিয়া গান্ধীকে চিঠি লিখতে হয়েছিল যে সোনিয়াজি আমাকে সাহায্য করুন। নন্দীগ্রামে এক বড় অঘটন ঘটতে চলেছে। গত ফুটবল কাপে আমি গেছিলাম রাশিয়া খেলা দেখতে। ক্রোয়েশিয়া বলে একটা টিম ছিল, ক্রোয়েশিয়া না, কেউ তার নাম শোনেনি। কিন্তু হঠাৎ দেখছি যেদিনকে বিশ্বকাপের ফাইনাল মস্কোতে, সেদিন দেখছি ক্রোয়েশিয়া ফাইনালে খেলছে। নন্দীগ্রামের ভোট দেখে আমার সেই ক্রোয়েশিয়া টিমের কথা মনে পড়ছে। আর মনে পড়ছে আমাদের এই ঘরে তরতাজা একটা বোন, নাম মীনাক্ষী মুখার্জি। সে সিংহীর মতন সেখানে লড়াই করেছে। বলে রাখছি আপনাদের, নন্দীগ্রামের ভোটে যদি মীনাক্ষী মুখার্জি জয়ী হয়, বাংলার মানুষ অবাক হবে না। অঘটন নন্দীগ্রামে ঘটতে পারে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই। তাই এই এলাকার মানুষ, সংযুক্ত মোর্চার প্রতি মানুষের দিনের পর দিন আস্থা বিশ্বাস বাড়ছে। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন। 28শে ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে আমি ছিলাম, মানুষের সমাবেশ দেখেছিলাম। লক্ষ 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 মানুষ, কাতারে কাতারে মানুষ, কোথা থেকে আসছে কেউ জানে না। গরিব মানুষ, তারা শ্রমিক, তারা কৃষক, তারা মেহনতি মানুষ। মুড়ি নিয়ে, চিড়ের ব্যাগ নিয়ে, পান্তা ভাত নিয়ে তারা সেই সংগ্রামে উপস্থিত হয়েছিল, সেই ব্রিগেডের সমাবেশে। সেই লক্ষ লক্ষ মানুষের সমাবেশের পর বাংলায় চর্চা শুরু হয়ে গেছে, সংযুক্ত মোর্চার এত লোক কোথা থেকে গেল ভাই? আমরা তো জানি বিজেপি আর টিএমসি ছাড়া বাংলায় কোনো পার্টি নাই। সংবাদ মাধ্যম আমাদেরকে ছাগলের তৃতীয় বাচ্চা করেই দিয়েছিল। কিন্তু 28শে ফেব্রুয়ারির পর সংবাদ মাধ্যম বুঝেছে ভোট হচ্ছে ত্রিমুখী ভোট, তিনটে শক্তির মধ্যে ভোট হচ্ছে, এবং সংযুক্ত মোর্চা জোর কদমে এগিয়ে চলেছে। 28শে ফেব্রুয়ারি আকাশে পরিবর্তনের মেঘ উঠেছিল, সেই মেঘে এখন পরিবর্তনের ঝড় উঠছে। সেই মেঘে আগামী কয়েকদিনের মধ্যে পরিবর্তনের তুফান উঠবে। বাংলায় সংযুক্ত মোর্চার সরকার হবে, ভরসা রাখতে পারে। সরকার হলে আমরা গরিব কৃষকের যাতে ফসলের ন্যায্য মূল্য বিক্রি করতে পারে, আমাদের সেটা হবে প্রথম দায়িত্ব। কারণ কৃষক ছাড়া বাংলা বাঁচবে না। কৃষক যদি পকেটে পয়সা না পায়, বাংলার উন্নয়ন হবে না, বাংলা এগোতে পারবে না। আর কৃষকের পকেট ফাঁকা, সেখানে নেই টাকা, তাই কি করবে কৃষক? দিশেহারা কৃষক। তাই রাহুল গান্ধী প্রস্তাব দিয়েছিল, 2019 সালের কংগ্রেসের নির্বাচন ইশতেহারে আমরা অন্তর্ভুক্ত করেছি। পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে গরিব মানুষকে নগদ টাকা দিতে হবে। গরিব মানুষকে নগদ টাকা দিলে তারা তাদের ইচ্ছা মতন বাজার থেকে জিনিসপত্র কিনতে পারবে। কিনতে গেলে বাজারে বিক্রি বাড়বে, বাজারে বিক্রি বাড়লে যারা বড় বড় শিল্পপতি, যাদের কারখানা আছে, তারা বেশি বেশি মাল উৎপাদন করবে। তাদের মাল উৎপাদন করতে গেলে বেকার যুবকদের কাজে লাগবে, বেকার যুবকদের চাকরি হবে, সবশেষে ভারতবর্ষের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। তাই গরিব মানুষের পকেটে নগদ টাকা দিতে হবে। কংগ্রেসের এই সিদ্ধান্ত, রাহুল গান্ধীর এই সিদ্ধান্তকে আমরা বাস্তবায়িত করছি কোথায়?
ছত্তিশগড়ে গ্রামের কৃষকদের যারা গরিব অংশ তাদেরকে প্রতি মাসে 5,700 টাকা করে দেওয়া হয়, নগদ টাকা, যেটাকে বলে ন্যূনতম আয় প্রকল্প। পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে আমরা এই ন্যূনতম আয় প্রকল্প এই বাংলার বুকে চালু করব। মিলিয়ে নেবেন, কন্যাশ্রী যুবশ্রী যা আছে থাক, আমরা কিছুকে ফেলে দেব না, আমরা সবকিছুর পর এটা চালু করব। কারণ কন্যাশ্রী যুবশ্রী মতন পরিকল্পনা প্রকল্প ভারতবর্ষের সব রাজ্যে আছে। সেখান থেকে বাইরে বেরিয়ে মানুষকে সরাসরি আর্থিক সহযোগিতা করে মানুষের পকেটে মাসে মাসে নগদ টাকা দিয়ে আমরা মানুষের খরিদ করার ক্ষমতা বাড়াতে চাই। তাদের খরিদ করার ক্ষমতা বাড়লে তবেই ভারতবর্ষের অর্থনীতি চাঙ্গা হবে। কারণ লকডাউনের ফলে 14 কোটি মানুষের কাজকাম চলে গেছে ভারতবর্ষে। 14 কোটি, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে এসছে। আবার ভারতবর্ষে গুটি কয়েক মানুষের পয়সা হচ্ছে, বাকি সব ধরাশায়ী হয়ে গেছে। তাই এই এলাকার মানুষ প্রতিশ্রুতির তর্জা করতে আমরা আসিনি, আমরা যা করছি তাই বলতে এসেছি। 100 দিনের কাজ আমরা গ্রামে চালু করেছি, সেটা বললাম। খাদ্য সুরক্ষা আইন আমরা চালু করেছি, সস্তায় চাল গম 82 কোটি মানুষ ভারতবর্ষের পাচ্ছে। 2013 সালে কংগ্রেস আইন তৈরি করেছিল বলে আমরা বলে গেলাম। আপনার গ্রামের ICDS আমরা চালু করেছিলাম, দেখে নিন। আপনার গ্রামের আশা কর্মী আমরা চালু করেছিলাম, দেখে নিন। আপনার গ্রামের মিড ডে মিল আমরা চালু করেছিলাম, দেখে নিন। আপনার গ্রামের স্কুল আমরা চালু করেছিলাম, দেখে নিন। এই দিনাজপুরের মানুষ অস্বীকার করতে পারবেন? প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে এই দিনাজপুরের গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল, মনে করে দেখুন। প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে এইমস এই রায়গঞ্জে প্রতিষ্ঠার সব ব্যবস্থা হয়েছিল। তখন আমি এমপি ছিলাম দিল্লিতে, প্রিয়দার ঘরে গিয়ে বসতাম। প্রিয়দা খুব ভালো মানুষ ছিল, খিদে লাগলে বলতো অধীর কিছু খাবি? আলা আপনার ওইটুকু খাবার আর আমি আর কি খাবো। কিন্তু প্রিয়দার খাবার অতটুকু আমার জানা ছিল না। একটা পাখি যতটা খাই, প্রিয়দা ততটুকু খাই, বাদ বাকিটা আমাদের দিত। ভালো ভালো খাবার ভালো লাগতো, দেখতাম সেখানে বসে বসে প্রিয়দা। যখনই ফাঁকা সময় সব সময় রায়গঞ্জ রায়গঞ্জ রায়গঞ্জ, পাগলের মতো রায়গঞ্জে কাজ করতে। সরকার এলো, আমাদের এইমস পাস হয়ে গেল, পার্লামেন্টে ঘোষণা হয়ে গেল। প্রিয়দাকে ঈর্ষা করে বললাম, প্রিয়দা আপনি তো রায়গঞ্জে নিয়ে গেলেন দাদা এইমস, আপনার ক্ষমতা আছে, মুর্শিদাবাদে কি একটা হবে না? বলছে অধিক করতে দে, ধীরে ধীরে এগোবে। তখন প্রিয়দাকে বলতে চাই, বলেছিলাম আমি, প্রিয়দা শুধু রায়গঞ্জ দেখলেই হবে? মুর্শিদাবাদে তো দেখতে হবে, সেটাও তো পিছিয়ে পড়া জেলা, দেখবেন না একটু? বলছি 100 বার দেখবো, আগে রায়গঞ্জে করতে দে, তারপর দেখছি। সেই রায়গঞ্জ, সেই এইমস উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কিসের জন্য? দিদি প্রিয়দাকে দেখতে পারত না তাই। প্রিয়দার নামে মানুষ হাততালি দেবে, দিদির এটা না পছন্দ। এত ঈর্ষা, এত হিংসা নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া যায় না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া যায় না এত ঈর্ষা, এত হিংসা নিয়ে। প্রিয়দার নামে যদি রায়গঞ্জের মানুষ হাততালি দেয়, তাই এইমস রায়গঞ্জে হবে না, দিদির এলাকায় করতে হবে, কলকাতায় করতে হবে। প্রিয়দা করেছিল শুধু রায়গঞ্জের জন্য না, ওটা উত্তরবঙ্গ, পাশে বিহার, ঝাড়খণ্ড সব মিলিয়ে উপকার হতো, করতে দিল না। ওই যে দিদি, অন্য কেউ প্রশংসা পাবে, অন্য কারোর নামে মানুষ হাততালি দেবে, দিদি এটা না পাশান, তাই হবে না। এটাই রায়গঞ্জে এইমস না হওয়ার সব থেকে বড় কারণ। আপনি ঘোড়ার মুখ থেকে শুনে নেবেন। আমি জানি এইমসের ইতিহাস, আমি সেই সময় এমপি ছিলাম, প্রিয়দার ঘরে উঠা বসা করতাম, আমি জানি বলে বলছি এই কথা। তাই এই এলাকার মানুষ, আপনি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন। আজ ভোট এসছে, আবার রায়গঞ্জে এইমস আর এইমস, এইমস আর এইমস। এমন মনে হচ্ছে রায়গঞ্জের পাড়ায় পাড়ায় একটা করে এইমস হয়ে যায়। গোটা রায়গঞ্জের দরকার নাই, গোটা উত্তর দিনাজপুরের দরকার নাই, রায়গঞ্জের পাড়ায় পাড়ায় অমিত শাহ একটা করে এইমস করে দিন, কোনো অসুবিধা নাই। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, 5টা তো ওয়ার্ড, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল साइंस, 4-5 वार्ड लिखे दी पढ़ाई पढ़ाई। पढ़े बोल रहे जुमला है क्या, चुनाव के लिए करना पड़ता था, अभी छोड़ो, रात गई तो बात गई। बीजेपी আর তৃণমূলের এটাই স্লোগান, রাত গই তো বাদ গই, ভোট শেষ, গল্প শেষ।
আপনাকে বলেছে বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে যে বাংলার কৃষকের নাকি রোজগার 3 গুণ বেড়ে গেছে মুখ্যমন্ত্রীর আমলে, হ্যাঁ কিনা আপনি বলুন। আপনাকে বলেছে বাংলার মুখ্যমন্ত্রী গত 10 বছরে পশ্চিমবঙ্গে 1,20,00,000 বেকারের চাকরি হয়েছে, হ্যাঁ কিনা আপনি বলুন। আমরা বলতে যাবো না। যদি আপনার গ্রামে আপনার পাড়ায় চাকরি হয়, কোনো আপত্তি না, তৃণমূলকে ভোট দিন। আর অমিত শাহ সে তো আরেকটা কি করে, সে বলছে প্রত্যেকটা বাড়িতে একটা করে চাকরি, প্রত্যেকটা বাড়িতে একটা করে চাকরি। এটা বলেনি ভাগ্যি, একটা বাড়ির যত সদস্য প্রত্যেকের একটা করে চাকরি, তাতেও অসুবিধা ছিল না। চাকরির খোলামকুচি মোদিজি, অমিত শাহজি, যেখানে যেখানে আপনারা রাজ্য চালান সেখানে তো অভাব কেন? উত্তরপ্রদেশ সব থেকে বড় রাজ্য, সেখানে সব থেকে গরিবী কেন, সব থেকে দারিদ্র কেন, সেখানে সব থেকে বেশি বিপিএল মানুষ কেন উত্তরপ্রদেশে বাস করে? আপনাদের রাজ্য। সেটাকে কেন সোনার রাজ্য বানাননি? সেটাকে কেন সোনার রাজ্য বানাননি আপনারা? সব থেকে বেশি হত্যা, খুন, অপহরণ, ধর্ষণ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের উপরে হামলা ভারতবর্ষে কোন রাজ্যে বেশি হয়? সব থেকে উত্তরপ্রদেশ। হাতরাসে আমি গেছিলাম, রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হাতরাসে আমি গেছিলাম। 18 বছরের একটা শিডিউল কাস্ট পরিবারের মেয়েকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে হাসপাতালে ফেলে দিয়ে আসা হয়। হাসপাতালে সে মারা গেলে এসপিডিএম তার ডেড বডি নিয়ে এসে বাড়ির মানুষকে ডেড বডি না দিয়ে রাত্রেবেলায় ডিজেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। বাংলার মানুষ এমন সোনার বাংলা চাইছে না। এমন সোনার বাংলা আপনারা কি চাইছেন? ঠিক করে নেবেন, পরে পস্তাবেন না। আপনার ঘরের ছেলে মেয়ে কাকে বিয়ে দেবেন না দেবেন, আপনার ঘরের ছেলে মেয়ে কার সঙ্গে মিশবে না মিশবে, সেখানে রোমিও স্কোয়াড আনা হবে। তারা দেখবে আপনার ছেলে আপনার মেয়ে যার যার সঙ্গে মিশছে তারা সব ঠিকঠাক হিন্দু সংস্কৃতি মেনে, হিন্দু ধর্ম মেনে, গীতাকে মেনে মেলামেশা করছে কিনা। ওরা ঠিক করে দিবে আমার ঘরের ছেলেমেয়েরা কোথায় যাবে। মধ্যপ্রদেশের বিজেপি সরকার ঘরের মা বোন বৌদিরা যদি পাড়া থেকে বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় যায় তার আত্মীয় স্বজনের বাড়িতে, থানাতে বলে যেতে হবে, থানাতে লিখিয়ে যেতে হবে আমি বাইরের বাড়ি গেলাম আত্মীয়র বাড়ি, পারবেন তো সে বাংলাকে মেনে নিতে? তাই এলাকার মানুষ একটা কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই বিজেপি ভারতবর্ষের 12টা বাজিয়েছে, তার হাতে বাংলার 12টা বাজে কতক্ষণ? এই ভারতবর্ষ সকলের ভারতবর্ষ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের ভারতবর্ষ, শুধু হিন্দুর ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষ রাম রহিমের ভারতবর্ষ, শুধু হিন্দুর ভারতবর্ষ নয়। আর সেই হিন্দুত্বকে, যে হিন্দুত্বের সঙ্গে আসলে হিন্দুর কোনো সম্পর্ক নেই। স্বামী বিবেকানন্দ থেকে বড় হিন্দু কে ছিল? ঠাকুর রামকৃষ্ণ থেকে বড় হিন্দু কে ছিল বলুন? কেউ ছিল না, আজও নেই। সে ঠাকুর রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বলতেন হিন্দু তুমি মনে রাখবে তোমার ধর্ম সত্য, হিন্দু তুমি মনে রাখবে পৃথিবীর সব ধর্ম সত্য। সেখান থেকে বেরিয়ে এসে কেন আমরা এই বাংলাকে দ্বিখণ্ডিত করব? কেন আমরা এই বাংলায় ঘৃণার রাজনীতি করব? কেন আমরা এই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির শিকার হব? বাংলার মানুষ এই কাজ করবেন না। আপনার রুচি দরকার, জেনে রাখুন এই পশ্চিমবঙ্গের সরকার আজকে ভিখারির সরকার। এই পশ্চিমবঙ্গে আজ 5 লক্ষ সরকারি পদ খালি পড়ে আছে, আপনার চাকরি হয় না। টেট পরীক্ষা দিয়ে পাশ করে, চাকরি হয় না। মাদ্রাসার শিক্ষকরা কলকাতার রাস্তায় ধর্ণা দেয় মাসের পর মাস, তাদের কথা শোনা হয় না। ওয়াকফ বোর্ডের টাকা লুট চলছে, সে কথা গ্রাহ্য করা হয় না। পশ্চিমবঙ্গে 5 লক্ষ খালি পদ, চাকরি হয় না। তার কারণ সরকারের পকেটে টাকা নাই, সরকারের পকেট ফাঁকা, নেই সেখানে টাকা, তাই সরকারি দপ্তরে চাকরি হয় না। সংযুক্ত মোর্চা ক্ষমতা আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম ক্যাবিনেট মিটিং এ 5 লক্ষ শূন্য পদ পূর্ণ করার জন্য আমরা প্রস্তাব পাশ করব। মিলে নেবেন আপনারা এলাকার মানুষ, তাই ভরসা রাখবেন আমাদের উপরে। 54 বছর কংগ্রেস দেশ শাসন করেছে, আমাদের অভিজ্ঞতা তো আছে, তাই পেরেছি। 34 বছর বামপন্থীরা রাজ্য শাসন করেছে, আমাদের চলতে কোথাও ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সেটাকে আমরা অগ্রাহ্য করে চলি না। অতীতের সমস্ত ত্রুটি, সমস্ত দুর্বলতাকে শুধরে নিয়ে আগামী দিনে আমরা এই বাংলাকে নতুন বাংলা, এই বাংলার মানুষের বাংলা, যে বাংলায় মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, যে বাংলায় গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা থাকবে, যে বাংলায় প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলায় পঞ্চায়েত ভোট কেড়ে নেওয়া হবে না, যে বাংলায় এমএলএ কেনা বেচা করা হবে না,
আমরা সেই বাংলা রূপান্তরিত করতে চাই। এখানকার যিনি এমএলএ তৃণমূল পার্টি, এর গতবার আমাদের টিকিটে জিতেছিলেন ইসলামপুরে, সে কানহাইয়া লাল কুমার, সে মনে করেছে এবার ইসলামপুরে আর গুজারা হবে না, চলো রায়গঞ্জ পালিয়ে যায়। কানহাইয়া লাল ভাবছে রায়গঞ্জে এসে তিনি জিতে যাবে। আমরা সে পুরনো যুগে শ্রীকৃষ্ণকে দেখেছিলাম কানহাইয়া সে মাখন চুরি করত, আমাদের এ কানহাইয়া খালি জমি চুরি করে, অন্য কিছু চুরি করে না। तो कन्हैया लाल की अधूरे, कन्हैया लाल की अंधेरा सपना पूरा नहीं होगा। कन्हैया लाल তুমি ঠিক করে নিয়েছো আবার কোন পার্টিতে যাবা। কংগ্রেসে ছিল 50 লাখে বিক্রি হয়ে তৃণমূলে এলে, জানেন কি 50 লাখিয়া বকরির নাম কানহাইয়া লাল। 50 লাখিয়া বকরি, হাটে যেমন বকরি বিক্রি হয়, বকরিদের সময় আমাদের কানহাইয়া লাল দিদির হাতে বিক্রি হয়েছে 50 লাখে। তো 50 লাখিয়া বকরি কানহাইয়া লাল এখন এসেছে রায়গঞ্জে, জিতে কোথায় যাবেন উনি বলে দিয়েছেন। কেন? বিজেপির সিংহ দুয়ার খোলা আছে, বিজেপিতে চলে যাবে, কোনো অসুবিধা নাই, আরো দাম পাওয়া যাবে। 50 লাখ বিজেপি দাম বাড়িয়ে দিয়েছে। বিজেপি বলেছে কোটির উপরে কোনো কথাই নাই, কোটি ছাড়া লাখে বিজেপি কথা বলবে না। তাই দিদিও ভয় পেয়েছে। দিদি বলছে যে আমার দলে তো প্রচুর গাদ্দার আছে, এমএলএ হওয়ার পর তারা পালাবে, আমি খুব চিন্তায় আছি। তো দিদি যখন বুঝে নিয়েছে তার দলের এমএলএরা গাদ্দারি করে বিজেপিতে যোগদান করবে, কারণ দিদি দেবে লাখ, বিজেপি দেবে কোটি। দিদি বাঙালি ব্যবসায়ী আর অমিত শাহ নরেন্দ্র মোদী গুজরাটি ব্যবসায়ী, ওরা অনেক বেশি বোঝে। তাই দিদি বুঝেছে আমার দল আর থাকবে না, আমি তো হারছি, দলের এমএলএ পালাচ্ছে। তৃণমূলের এমএলএদেরকে আর এমএলএ বলা হয় না, তৃণমূলের এমএলএদেরকে বলা হয় তোরা মেরে লে, তোরা এমএলএ না, তোরা মেরে লে। দিদিকে ভাগবে, তোরা খা, মিলেমিশে সবাই চল। এই বাংলাকে এইভাবে আপনারা দেখতে দেবেন না। সংযুক্ত মোর্চা তাই ক্ষমতা আসা মানে, আবার বলছি, বাংলার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের অধিকার, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তাকে নিশ্চিত করার নাম। তাই এলাকার মানুষ বিজেপি আর তৃণমূল এই বাংলার খরচের খাতায়। সংযুক্ত মোর্চা স্থান করে নেবে ইতিহাসের নতুন পাতায়। আপনারা ভরসা রাখবেন, আপনারা ভরসা রাখবেন, সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকে আপনারা জয়ী করবেন। আপনাদের কাছে সংযুক্ত মোর্চার সব প্রার্থী হয়ে আমি আবেদন করছি। বিজেপি পার্টির অনেক টাকা আছে, বিজেপি পার্টির এখানকার প্রার্থী বলছে আরে রায়গঞ্জের মানুষ ভোট দিবে না, দেখে খরিদ করে দিবে, টাকার গরম কত। এখানকার মানুষ সব ভিখারি, আপনার সব বাজারে আলু, পটল, বেগুন, কফি, বিজেপির প্রার্থী বলছে খরিদ করে দিবে, টাকার অভাব নাই। শুভেন্দুর সঙ্গে সিমেন্টের ব্যবসা করেছে, কাঠ চুরি করেছে, অনেক কিছু চুরি বাটপাড়ি করে অনেক বড় সার্টিফিকেট পেয়েছে। খুব বড় চোর, খুব বড় চোরের সার্টিফিকেট আছে তার জীবনে, তার পয়সার অভাব নাই। কিন্তু সে যদি মনে করে মানুষের ভোট বাজারে আলু, পটল, বাজারের কফি মূল্য, তাহলে ভুল হবে। আমাদের মহিদ্দা রায়গঞ্জের প্রার্থী, তাকে আমি চিনি, বাকি সবাই ভালো মানুষ, কিন্তু রায়গঞ্জের প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অল্প কথা বলে, কাজ বেশি করে, এটাই মহিদ্দার সব থেকে বড় পরিচয়। অল্প কথা, কাজ বেশি, একটা ভদ্র সজ্জন মানুষের নাম মহিদ্দা। অস্বীকার করতে পারেন, রায়গঞ্জ শহর, রায়গঞ্জের এলাকা শিক্ষিত, সচেতন, সংস্কৃতিবান মানুষের এলাকা, সেখানে মহিষ সেনগুপ্তের মতো একটা সজ্জন ব্যক্তি, একটা সৎ ব্যক্তি, একটা নিষ্কলঙ্ক ব্যক্তির প্রতিনিধিত্ব করা উচিত কি উচিত না আপনারা বিচার করবেন। তাই প্রিয়দা জেলায় কংগ্রেস কখনো হারতে পারে না, তাই প্রিয়দা জেলায় মহিষ সেনগুপ্ত জয়ী ছাড়া পরাজয় হতে পারে না। তার সঙ্গে সংযুক্ত মোর্চা সারা বাংলা জুড়ে যে জয়ের রণদামামা বাজিয়েছে, সেই রণদামামা 2 তারিখে নবান্ন দখলের মধ্য দিয়ে সমাপ্ত হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।